এসআইআরের ফর্ম যারা এখনও ফিল আপ করনি এবং এই এসআইআরের ফর্ম নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর আজ আমার এই ভিডিওতে থাকবে এবং সমস্ত রকমের কোশ্চেন যেগুলো আমাকে কমেন্ট করা হয়েছিল সমস্ত কোশ্চেনের ডিটেলস আলোচনা কিন্তু আজ আমার এই ভিডিওতে থাকবে। কিছু প্রশ্নের এবং সঠিক উত্তর আমি নিজস্ব বিএলও আমার যে বিএলও রয়েছে তার কাছ থেকে শুনে আপনাদের কিন্তু সেই আজ আমার এই ভিডিওতে আপনাদেরকে দেব। সর্বপ্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কোন ভাষাতে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন। এই যে ফর্মটা রয়েছে এসআইআর ফর্ম যারা রয়েছে নমিনেশন ফর্ম, এটা কোন ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষাতে আপনি ফিল আপ করবেন। নির্বাচন কমিশন থেকে কিন্তু ওইরকমই কোন ভাষাতে আপনি এটা ফিল আপ করবেন সেরকম কোনো কিছু কিন্তু বাধা নিষেধ নেই, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে এটা ফিল আপ করতে পারেন। কিন্তু আপনাদের যে বিএলও রয়েছে তার যে বিএলও অ্যাপসে যে এই ফর্মটাকে ডিজিটালাইজড করছে সেখানে কিন্তু কিছু সমস্যা রয়েছে। যেমন এই উপরের অংশটা ওনাদের যে বিএলও অ্যাপস রয়েছে এই অংশটা কিন্তু পুরোটাই ইংলিশে ওনাদেরকে টাইপ করতে হচ্ছে, আর নিচের এই দুটো অংশ আপনাদের এখানে যে বিধানসভার নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা দিচ্ছেন এইটাই যখন ওনারা ওখানে টাইপ করছে অটোমেটিক্যালি আপনার যে রিলেশন যে ব্যক্তির নাম দেবেন সেটা কিন্তু চলে আসছে, সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো টাইপ করতে হচ্ছে না। কিন্তু এই অংশটার জন্য কিন্তু এই যে জন্মের তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, পিতার অভিভাবক এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্বামীর নাম বা স্ত্রীর নাম তার এপিক নাম্বার, এটা কিন্তু সম্পূর্ণভাবে সেখানে তাকে টাইপ করতে হচ্ছে এবং ভেরিফাই করতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি এই অংশটা বাংলায় করে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের নামের স্পেলিং ভুল হতে পারে। আমি বলবো উপরের এই অংশটা 2025-এর যে ইনফরমেশানটা আপনি দিচ্ছেন সেটি আপনি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে করুন যাতে আপনার ভুল হওয়ার চান্স না থাকে। আর নিচের এই অংশগুলো আপনার যে 2002 সালে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যে ল্যাঙ্গুয়েজে থাকবেন সেই ল্যাঙ্গুয়েজে করবেন। যদি বাংলা ভাষাতে থাকে তাহলে বাংলা ভাষায় করবেন, আর যদি ইংলিশ ভাষাতে থাকে তাহলে ইংলিশে করবেন। কিন্তু উপরের এই অংশটাকে আপনাদের বারবার বলছি ইংরেজিতে ফিল আপ করবেন, কারণ বিএলওরা এই অংশটা কিন্তু ইংরেজিতে টাইপ করছে। 2 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু লিখতে গিয়ে ভুল করে ফেলেন তাহলে কি করবেন। তাতে ভয় ব্যাপার কিছু নেই। আপনি যদি এখানে কোথাও পিতার নামের জায়গায় ভুল করে থাকেন তার পিতার নামটাকে এক পেনে কাটবেন, কেটে পাশে সঠিকটা লিখবেন এবং সেখানে একটা ইনিশিয়াল সিগনেচার করে দেবে, বা এটাও করতে পারেন। আপনি দুটো ফর্ম দিয়েছে, প্রথম ফর্মেটা একটু যদি কোনো ভুল হয়ে থাকে সেকেন্ড ফর্মটাকে আপনাকে ঠিকঠাক ফিল আপ করে সেটাকে আপনি জমা দেবেন, যেটা ভুল হয়েছে বেশি সেটা আপনার কাছে রেখে দেবেন, অথবা হোয়াইটনার কম ইউজ করার চেষ্টা করবেন। যদি এক পেনে কেটে দিয়ে আপনি সঠিকটা লিখবেন এবং পাশে একটা ইনিশিয়াল সিগনেচার করে দেবেন, এইভাবে কিন্তু ভুলটাকে এড়ানো যায়। তবু বলবো যতটা কম ভুল করা যায় চেষ্টা করবেন। 3 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে যদি পিতা বা অভিভাবক মারা যায় বা মা মারা যায় বা স্বামী মারা যায় সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ফর্মের এই উপরে অংশটা আপনারা যারা দেখছেন সেটা হচ্ছে 2025 সালে ইনফরমেশান দিতে হবে। তার মানে যদি আপনার 2025 সালে পিতা বা অভিভাবক, মা বা স্বামী যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তাদের নামগুলো লিখবেন। যদি 2025 সালের মারা যায় তাহলে আপনি কি করবেন, পিতার নামটা লিখবেন, তার এপিক নাম্বারটা লিখবেন না, কেন বর্তমানে উনি মারা গেছেন। তারপর মায়ের নামটা লিখবেন, মায়ের এপিক নাম্বার লিখবেন না, কারণ উনিও মারা গেছেন। একই রকমভাবে স্বামী বা স্ত্রী যদি মারা যান শুধুমাত্র তাদের নামটা লিখবেন, এপিক নাম্বার লিখবেন না উপরের এই অংশটাতে। এবার দেখা গেলো আপনার বাবা অথবা মা 2002 সালের লিস্টে নাম রয়েছে, তাহলে সেখানে তো আপনার ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে নিচে দুটো ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে। তাহলে আপনার 2002 সালের লিস্টের নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের নাম রয়েছে, অথচ তারা মৃত 2025 সালে, তাও কিন্তু এই ঘরে আপনার ডান দিকে যে ঘরটা 2002 সালের ঘর যেটা রয়েছে সেখানে কিন্তু 2002 সালে যে ইনফরমেশান দেওয়া আছে সেটাই লিখতে হবে। মারা গেলেও কিন্তু আপনার বাবার নাম লিখতে হবে, বাবা 2002 সালে ভোটার কার্ডে যে এপিক নাম্বার ছিল সেটা লিখবেন, আত্মীয় নাম দেখবেন ওনার পাশে যার নাম আছে সেটা লিখবেন 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী, আর একই রকমভাবে ওখানে সম্পর্কও লেখা আছে। এবং এই ঘরটা কিন্তু পুরোটাই 2002 সালের তথ্য অনুযায়ী। আপনার বাবা যদি 2025 সালে মারাও গিয়ে থাকে কিন্তু 2002 সালে তো বেঁচে ছিলেন, তাহলে সেই অনুযায়ী আপনার বাবার নাম, তার এপিক নাম্বার, তার আত্মীয় নাম এবং সম্পর্কটা অবশ্যই লিখতে হবে। কিন্তু উপরের ঘরটাতে যদি মারা যায় তাহলে শুধুমাত্র বাবার নামটা লিখবে, তাদের এপিক নাম্বার, মা মারা গেলে মায়ের নাম, কোনো এপিক নাম্বার দেবেন না। আর যদি
গিয়ে থাকেন তাহলে তাদের সামনে মৃত বা লেট এই ধরনের কোনো সাফিক্স ইউজ করবেন না। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। ধরুন আপনার নামে এই ফর্মটা রয়েছে, আপনি ক্যান্ডিডেট, আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, তাহলে আপনি কি করবেন, আপনার এই অংশটা 2025 সালে ইনফরমেশান দেবেন। আর যেহেতু 2002 সালে আপনার নাম রয়েছে তাহলে আপনি বাম দিকের এই ঘরটা ফিল আপ করবেন। আপনার 2002 সালের লিস্টটা বার করে আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার বাবা মা ঠাকুরদা যার নাম দেখবেন ওই ফর্মের পাশে, মানে 2002 সালে ভোটার লিস্টের পাশে ওই সম্পর্কিত ব্যক্তির নাম বলে একজন থাকবে, তার নামটা কিন্তু আত্মীয় নামের জায়গায় লিখবেন এবং সম্পর্কটা দেখবেন সেখানে লেখা রয়েছে সেটা লিখবেন। মানে আপনার 2002 সালের ভোটার লিস্টে যা আছে এই ঘরটা ফিল আপ করবেন যাদের 2002 সালে নাম ছিল। এবং এমন একজন রয়েছে যার 2002 সালে নাম ছিল না, তাহলে তার বাড়ির কারুর বাবা মা ঠাকুরদা বা নানা নানি এই 6 জন ব্যক্তির মধ্যে কারুর একজনের নাম আছে, তারা কি করবে, তারা প্রথমে এই অংশটা ফিল আপ করবে, 2025-এর ইনফরমেশান দেবে এই জায়গাটায়। তারপরে নিচের এই দুটো ঘরের মধ্যে ডান দিকে যে ঘরটা দেখছো এই ঘরটা যে আত্মীয় নামগুলো বললেন, বাবা মা দাদু দিদিমা অথবা নানা নানি, মানে মামার ঘরে যারা রয়েছে 6 জন, তাদের মধ্যে কোনো একজনের ব্যক্তি যদি আপনার বাবার নাম থাকে তাহলে প্রথমে আপনার বাবার নাম, বাবার এপিক নাম্বার, বাবার আত্মীয় নাম বলতে বাবার ওই 2002 সালে ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির পাশে যে নামটা আছে সেই নামটা লিখবেন আত্মীয় ঘরে এবং সেখানে সম্পর্কটাও লেখা রয়েছে। এই ঘরটা কিন্তু পুরোপুরি 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী হবে। এবার ধরুন আপনার বাবা মা দাদু দিদিমা নানা নানি এই 6 জনের কারুরই নাম নেই, তাহলে সেক্ষেত্রে আপনি কি ফর্ম ফিল আপ করবেন না? অবশ্যই ফিল আপ করবেন। আপনি এই উপরে অংশটা শুধুমাত্র ফিল আপ করবেন, শুধুমাত্র এই উপরে অংশটা ফিল আপ করবেন, এই দুটো আপনার ফিল আপ করার দরকার নেই। সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকবে এবং যে 11টা ডকুমেন্টস ওখানে যে উল্লেখ করে দিয়েছে নির্বাচন কমিশন থেকে, সেই 11টা ডকুমেন্টস আপনাকে নিয়ে হিয়ারিংয়ের দিন উপস্থিত হতে হবে। দেখা গেল আপনার এই 6 জন যে ব্যক্তি বললেন, মা বাবা দাদু দিদিমা এবং নানা নানি কারুরই নাম নেই, অথচ আপনার দাদা বা কাকু জেঠুদের নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রেও আপনাকে বর্তমানে যে বিএলওদের আপডেট অনুযায়ী বলছি সেটা হচ্ছে, তারা বলছে যে যদি দাদা বা কাকু বা জেঠুর নাম থাকে তারাও কিন্তু ফিল আপ করবেন এই উপরে অংশটা এবং নিচের এই অংশটা ডান দিকে যে অংশটা। তাতে কি হবে, হিয়ারিংয়ের সময় কিন্তু আপনি একটু এক্সট্রা বেনিফিট পাবেন, যেহেতু আপনার রক্ত রিলেশনে কারুর না কারুর নাম 2002 সালে ভোটার লিস্টে আছে। সেক্ষেত্রে বলবো কিন্তু এই উপরে অংশটা ফিল আপ করবেন এবং দাদা বা আপনার যে জেঠুর নাম রয়েছে যে 2002 সালে ভোটার লিস্টে সেই অনুযায়ী এই অংশটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে আপনি ভাববেন না যে আপনার দাদা বা জেঠুর বা কাকুর নাম রয়েছে সেক্ষেত্রে আপনার হেয়ারিং হবে না, একদমই নয়। সেক্ষেত্রে আপনার হেয়ারিং হবে এবং 11টা কাগজের মধ্যে আপনাকে একটা কাগজ অবশ্যই দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন এটা যে আপনার কোনো রিলেটিভ 2002 সালে ভোটার লিস্টে ছিল, এইটুকু সুযোগ সুবিধা আপনি পাবেন। বাকিটা কিন্তু আপনাকে হেয়ারিংয়ে অবশ্যই যেতে হবে। এবার বলছি এখানে আত্মীয় এবং সম্পর্কটা কী হবে সেটা নিয়ে কিন্তু আমি অন্য একটা ভিডিও বানাবো। ভিডিও পুরো এই ফর্মটা ফিল আপ করে আপনাদের এই এপিক নাম্বার বা আত্মীয়ের নাম সম্পর্কটা কী হবে সেটা আমি আলাদা একটা ভিডিও করে আপনাদের জানাবো। এরপরেও যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং যতটা সম্ভব পারবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।